এসএসসি পরীক্ষা 2026 এবং 2027 সকল শিক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ এবং টাফ একটি সাবজেক্ট হলো ইংলিশ সেকেন্ড পত্র। এই ইংরেজি সেকেন্ড পত্রের আরেকটা গুরুত্বপূর্ণ এবং টপিক হলো তোমাদের চেঞ্জিং সেন্টেন্স, যেগুলোকে আমরা নেগেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, তারপর কি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আকারে জেনে থাকি। তোমাদের সিলেবাসে বেশ অনেকটাই পরিবর্তন এসেছে এবং সেই সিলেবাস অনুসারে আজকে আমরা তোমাদের চেঞ্জিং সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ ক্লাস দিতে চলেছি, যার মাধ্যমে তুমি একান্ত যদি কিছু না পড়ে থাকো বা কিছু না জেনে থাকো, এর আগে কখনোই কিছু পড়ো নাই, তার পরবর্তীতেও তোমাকে আজকে আমি চেঞ্জিং সেন্টেন্স শিখিয়ে দেব। যদি বলো যে ভাই আমি টেন্স জানি না, আমি ভয়েস বুঝি না, আমি ভার্ব চিনি না, তাও কোনো সমস্যা নেই। আমি তোমাকে এখানে চেঞ্জিং সেন্টেন্স এমনভাবে শেখাবো যার জন্য তোমাকে টেন্স, ভয়েস এগুলো জানার প্রয়োজন নেই। তো সর্বপ্রথম আমি যদি চেঞ্জিং সেন্টেন্সে বলি, তোমাদের প্রশ্নতে একটু পরিবর্তন এসেছে। এখান থেকে ভয়েস উঠিয়ে নেওয়া হয়েছে, তারপরে তোমাদের ডিগ্রিগুলো উঠিয়ে নেওয়া হয়েছে। তোমাদের এবার এসএসসি 2026 অনুসারে এই কয়টা 8টা টপিক দেওয়া হয়েছে তোমাদের সিলেবাসে। সেই অনুসারে প্রথম টপিক আসলে নেগেটিভ, যেখান থেকে 2টা প্রশ্ন আসবে, এটা গ্যারান্টি পার্সেন্ট। বলেছে প্রত্যেকটি থেকে একটি করে মোট 10টি প্রশ্ন থাকবে, তবে সিম্পল মানে নেগেটিভ, সিম্পল এবং কমপ্লেক্স থেকে টোটাল 5টি প্রশ্ন থাকবে। মানে এই 3টা টপিক থেকে 5টা প্রশ্ন থাকবে আর বাকিগুলো টপিক থেকে 5টা প্রশ্ন থাকবে, এই টোটাল 10টা প্রশ্ন তোমাদের থাকবে। তো যেহেতু সর্বপ্রথম টপিকটা হলো তোমাদের নেগেটিভের, তো আমি সর্বপ্রথম তোমাকে নেগেটিভ নিয়ে একটু কথা বলবো। ঠিক আছে, আমরা তাহলে শুরু করবো নেগেটিভ। এখন নেগেটিভের রুলস তো অনেক রকম আছে, আমরা রুলস ছাড়া একটু অন্যরকমভাবে শিখবো। কেন, রুলস আকারে যদি শিখি সেক্ষেত্রে মনে থাকে না। মিনিমাম 11 থেকে 12টা রুলস আছে, কারোটায় 16-17টা রুলসও রয়েছে। এতগুলো রুলস আসলে মাথার মধ্যে ঠিক ঢোকেই না, আর আমি তো বুঝি না তো কোনটার বাংলা কি, সেক্ষেত্রে আমার করণীয় কি। খুব সহজভাবে যদি আমি বলি, এখানে একটা ছক তুমি দেখতে পাচ্ছ, যেটা আমি গতকাল রাতে তোমাদের জন্য তৈরি করেছি। ক্লাসটা গতকালই আপলোড দেওয়ার চিন্তা ছিল, বাট কারেন্ট না থাকার কারণে সেই জিনিসটা তোমাদের দিতে পারিনি, তবে এখন দিয়ে দিচ্ছে। এখানে সর্বপ্রথম তুমি দেখো অ্যালোন। অ্যালোন থাকলে আমরা সরাসরি লিখছি নান বাট বসে, তবে গ্রামাটিক্যাল নিয়ম অনুসারে বলা হয়েছে অ্যালোন এবং অনলি এই দুইটাকে আলাদা করা হয়েছে। তবে আমি কখনোই বিগত কোনো সালের প্রশ্ন আমি দেখি নাই যে অ্যালোন থাকলে নাথিং বাট বা অন্য কোনো কিছু হয়েছে। অ্যালোন থাকলে চোখ বুঝে তুমি নান বাট লিখে দেবা, কোনো কথা নাই বস। অ্যালোন দেখলে অ্যালোনের জায়গায় নান বাট, কোনো কথা হবে না। তারপরে মাস্ট থাকলে কি থাকলে মাস্ট থাকলে তুমি লিখবা ক্যান নট বাট। আরও একটা টপিক রয়েছে, তবে আমরা ওগুলো শিখবো না। আমরা কঠিন কেন শিখবো? আমরা যদি মার্ক পেয়ে যাই তাহলে আমাদের কঠিন কিছু তো শেখার প্রয়োজন নেই। তো আমি প্রথমে এই দুইটা এক্সাম্পল নিয়ে একটু তোমাদের সাথে কথা বলি। অ্যালোন থাকলে হলো নান বাট, আর মাস্ট থাকলে হলো ক্যানট বাট বসে। আমি ফার্স্ট এক্সাম্পলটা যদি খেয়াল করি, ইউ মাস্ট কি এইট টু ইয়োর ফ্যাক্ট, এখানে মাস্ট আছে। তো এই পয়েন্টটাতে তুমি যদি খেয়াল করো, আমি এটাকে একটু কালার নিয়েছি, এই পয়েন্টটা যেহেতু মাস্ট আছে, আমি এটাকে অন্য কালার নিচ্ছি, যেহেতু এলো কালারটা অ্যান্সারে করা আছে, আমরা অ্যান্সারে এলো কালার করছি যেন তোমাদের সময়টা বেঁচে যায় আর কি। তো আমি এটাকে এই কালার করে দিচ্ছি। তো দেখো এখানে কিছু না, ইউ আছে, সামনে কি আছে, পিছে কি আছে, এটা তোমার দেখার কথা না। আমরা ছকে বলছি যদি মাস্ট থাকে, কি থাকে মাস্ট, যদি মাস্ট থাকে তুমি জাস্ট ক্যান নট বাট লিখে দিবা, উত্তর শেষ। আর তোমার আর কিছু জানার দরকার নেই তোমার। ইউ এর পরে ছিল মাস্ট, আমি ইউ এর পরে ক্যান নট বাট লিখে দিব। আমি ইউ এর পরে কি করব, ক্যান নট বাট লিখে দেবো, ইজি, আমার মার্ক হয়ে গেল। সামনে যা ছিল তাই থাকবে, পিছে যা ছিল তাই থাকবে। ঠিক আছে কথা, জাস্ট কি যেখানে মাস্ট আছে সেই পয়েন্টে ক্যান নট বাট হবে, উত্তর শেষ। সেম ভাবে এখানে মাস্ট আছে তো উয়ের পরে মাস্ট আছে, আমি উয়ের পরে মাস্টের পরিবর্তে আমি কি লিখবো, ক্যান নট বাট লিখে দিব। ঠিক আছে, ক্যান নট বাট। তো এরপরে এতটুকু আমি ক্যান নট বাট একটুকে কালার করে দিচ্ছি, যেহেতু আমি এটাকে দেখাচ্ছি। তো আমি মাস্টের পরিবর্তে আমি লিখবো ক্যান নট বাট। এখানে অবি ইয়োর প্যারেন্টস ছিল, এই যে অবি ইয়োর প্যারেন্টস, কোনো পরিবর্তন নাই। আরও কিন্তু রুলস আছে, বাট আমরা নিয়মের মধ্যে ঢুকবো না। আমাদের মেন টার্গেট হলো মার্ক তোলা, আমাদের মেন টার্গেট কি তোলা, মার্ক তোলা, এবং সঠিক লিখলে মার্ক দিবে, এটাই নিয়ম। তো আমি যদি মাস্ট থাকে চোখ বুঝে যদি আমি ক্যান নট বাট লিখে দিই, আমি মার্ক পেয়ে যাব। তো আরও ক্যান নট হেল্প, আইএনজি ফ্রম, এগুলো আমাদের শেখাতে প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে আমাদের এটা হয়ে গেল। এখানেও দেখো মাস্ট আছে, তো সেম, যেহেতু এখানে মাস্ট আছে আমি মাস্টের পরে লিখবো ক্যান নট বাট। কিন্তু এখানে কি লেখা আছে, ক্যান নট হেল্প, বাট আমরা এই নিয়মটা লিখবো না, আমরা ক্যান নট হেল্প লিখবো না, আমরা লিখবো ক্যান নট বাট। যেহেতু ওইটা লিখলে মার্ক পাবো, আমি ক্যান নট হেল্প প্লাস আইএনজি মাইনজি এত কিছু করার টাইম নেই আমার কাছে। ঠিক আছে, তো আমি কি করব, আমি জাস্ট এটা দেখানোর জন্য রাখছিলাম তোমাদের, তো এটা আমি এটা লিখে দেবো। ছিল মাস্ট, আমি লিখে দিলাম ক্যান নট বাট, জাস্ট হয়ে গেল। ঠিক আছে, আগে পিছিয়ে কোনো পরিবর্তন নেই। আর আগেটা ছিল ক্যান নট হেল্প, আবার এর সাথে আইএনজি, এত কিছু পরিবর্তন, এত কিছু তোমার মাথায় থাকবেই না পরীক্ষার কেন্দ্রে। সহজ বাংলা কথা, মাস্ট থাকলে ক্যান নট বাট বসে, মাস্ট থাকলে ক্যান নট বাট বসে, উত্তর শেষ এটার। আচ্ছা, তারপরে বলেছে এভরি থাকলে তোমাকে এভরির পরিবর্তে লিখতে হবে দেয়ার জন্য। তারপরে এভরির সাথে বা এভরির পরে যে ওয়ার্ডটা থাকবে বা যে শব্দটা থাকবে সেই শব্দটা বসাবে, দেন একটা বাট লিখে যা আছে হবো তাই লিখবা। আচ্ছা, কথা কি ক্লিয়ার বুঝছো?
যে এভরির জায়গায় তুমি ধরো এভরি মাদার আছে, তো এভরির জায়গায় তুমি লিখবা দেয়ার ইজ নো। এভরির পরে যদি মাদার থাকে ওই পরবর্তী ওয়ার্ড মাদারটা লিখবা, দেন একটা বাট লিখবা, লেখার পরে যা আছে হুবহু লিখে দিবা, শেষ। এখন আমরা যদি এটার উপরে একটা এক্সাম্পল দেখে, এখানে দেখো এতটুকু আমি তোমাকে একটু কালার করে দেখাচ্ছি, এখান থেকে এই পর্যন্ত এভরি আছে এটুকু এভরি, তারপরে কি আছে ওয়ান আছে। তো আমি এটাকে একটু ব্যাগ নিচ্ছি যেহেতু এখানে বেশি চলে গেছে। আচ্ছা, তো এভরি ছিল, এই এভরির পরিবর্তে আমি লিখলাম দেয়ার ইজ নো, এভরির পরিবর্তে লিখলাম দেয়ার ইজ নো, যেখানে এভরি ছিল সেই পয়েন্টটা শুধু এভরির পরিবর্তে আমি লিখলাম দেয়ার ইজ নো। এভরির পরে কি আছে ওয়ান, এভরির পরে কি আছে ওয়ান, তো আমি এই যে ওয়ান লিখলাম, ঠিক আছে। এখানে বলা হয়েছে যে এভরির পরিবর্তে আমরা দেয়ার ইজ নো লিখবো, এভরির পরে ওয়ার্ড লিখবো, দেন একটা বার্ড লিখে যা আছে হুবহু লিখে দিব। তাহলে আমি কি করলাম, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো লিখলাম, ওয়ানের জায়গায় ওয়ান লিখলাম, দেন আমি একটা বার্ড লিখলাম, ঠিক আছে। লেখার পরে এই যে আমি বার্ডটা লিখলাম, তারপরে এখান থেকে যা আছে আমি কি এই যে হেড থেকে এটাই হুবহু কোনো চেঞ্জ ছাড়া লিখে দেব। সেম এখানে দেখো এভরিবডি আছে, ঠিক আছে, এভরিবডি। তাহলে এই যে এইখান থেকে এই পর্যন্ত যে এভরি আছে, কোথায় কালার হচ্ছে না, এইখান থেকে এই পর্যন্ত কি আছে এভরি আছে, তো আমি এই পর্যন্ত এভরি নিলাম। এই এভরির পরিবর্তে আমি চোখ বুঝে এখানে দেয়ার ইজ নো লিখে দিলাম, এভরির পরিবর্তে আমি এখানে চোখ বুঝে কি লিখবো দেয়ার ইজ নো লিখে দিলাম। লেখার পরে এভরির সাথে বা এভরির পরে যে ওয়ার্ডটা আছে বডি, তো আমি এই বডিটাকে কি করব, এই বডিটাকে আমি এখানে লিখে দিলাম, দেন একটা বাট লিখবো, ঠিক আছে। সহজ বাংলা যে শুধু এতটুকু জানতে হবে যে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, একটা ওয়ার্ড লেখার পর একটা বাট লিখে যা আছে হুবহু তুমি লিখে দিবা। এখানে আলাদা স্কিল লেখা যায়, বাট এখানে কি আছে এইটা আছে নাকি, তোমাকে এখানে এইটাই লিখতে হবে, অন্য কিছু লিখলে হবে না। হয়তো বা আই হোপ যে তাড়াতাড়ি টাইপিং করতে যে এখানে একটু মিস্টেক হয়ে গেছে। এই তো উত্তর হয়ে গেল, ঠিক আছে। তো এই তো আমাদের মেনলি একটা টপিক শেষ। তো এর পরবর্তী আমরা স্ট্রাকচারে বলছি যে অ্যাজ সোন অ্যাজ, এটা তো অনেকে অনেক রকম ভাবে শেখায়, বাট আমি মনে করি যে অ্যাজ ডট ডট অ্যাজ যদি থাকে, অ্যাজ ডট ডট অ্যাজ, তো প্রথম অ্যাজ যেটা থাকে এই অ্যাজের জায়গায় তোমাকে লিখতে হবে নটলেস। যেখানে আছে যেই জায়গাটায় অ্যাজ দেওয়া থাকবে সেন্টেন্সের যেই মাঝখানে অ্যাজ থাকবে তুমি সেই বরাবর একটা নটলেস লিখে দিবা। আর সেকেন্ড যেই অ্যাজটা আছে এই সেকেন্ড অ্যাজটা যেখানে থাকবে সেখানে তুমি দেন লিখবা। তাহলে অ্যাজ ডট ডট অ্যাজ মানে হলো প্রথম অ্যাজের জায়গায় নটলেস এবং দ্বিতীয় অ্যাজের জায়গায় কি হবে তোমার দেন হবে। এবার আমরা যদি একটা রুলস বা নিয়মে দেখি, আমরা যদি খেয়াল করি এইখানে একটা অ্যাজ আছে, আমি এটাকে কালার করছি, এইখানে একটা অ্যাজ আছে, আমাদের নিয়ম অনুসারে প্রথম যে অ্যাজ আছে সেই জায়গায় হবে নটলেস। তাহলে আমরা সেই অনুসারে যদি করি, অ্যাজটা হলো ওয়ারের পরে, তার মানে প্রথম থেকে শুরু করে সব লিখবো ওয়ার পর্যন্ত। এই ওয়ারের পরে যেহেতু অ্যাজ আছে এই অ্যাজের পরিবর্তে আমি লিখবো নটলেস, অ্যাজের পরিবর্তে আমি লিখবো নটলেস। দেন আছে আর পরবর্তী যে অ্যাজটা আছে রাকিবের আগে, তো রাকিবের আগের পরবর্তী অ্যাজের জায়গায় আমি লিখবো দেন। প্রথম অ্যাজের জায়গায় নটলেস এবং দ্বিতীয় অ্যাজের জায়গায় হলো দেন, সহজ হিসাব শেষ, ঠিক আছে। প্রথম অ্যাজের জায়গায় নটলেস, পরের অ্যাজের জায়গায় দেন। তুমি যদি খেয়াল করো এখানে কি আছে, প্রথম একটা অ্যাজ আছে, তাহলে এই প্রথম অ্যাজের জায়গায় এই যে নটলেস, প্রথম অ্যাজের জায়গায় হলো নটলেস, ঠিক আছে। তো আমি এখানে প্রথম অ্যাজের জায়গায় লিখবো নটলেস এবং দ্বিতীয় যে অ্যাজ আছে সেই অ্যাজের জায়গায় আমি লিখবো দেন। তাহলে আমার প্রথম অ্যাজের জায়গায় নটলেস, দ্বিতীয় অ্যাজের জায়গায় দেন। উত্তর হলো সহজ মনে হচ্ছে তো নাকি? কোনো নিয়ম লাগতেছে, কোনো কঠিন কিছু মনে হচ্ছে বা কোনো স্ট্রাকচার লাগতেছে? কিছু কিন্তু লাগতেছে, আমি কিন্তু কোনো স্ট্রাকচার শেখাচ্ছি না। ইজিলি জাস্ট এইটা থাকলে এটা বসাবা, এটা থাকলে এটা বসাবা, হাজার হাজার নিয়ম পরে কোনো লাভ নেই। যদি তোমাকে বোঝানো যায় অল্পর মধ্যেই তুমি বুঝতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এবার সেন্টেন্সে অনেক ক্ষেত্রে আমরা দেখি অ্যাজ সোন অ্যাজ ডট ডট কমা থাকে, অ্যাজ সোন অ্যাজ ডট ডট কমা থাকে। তো এবার যেখানে তুমি অ্যাজ সোন অ্যাজ দেখবা সেই জায়গায় তুমি লিখবা নটলেস নো সোনার হ্যাট, আর যেখানে তুমি কমা দেখবা সেই কমার জায়গায় তুমি লিখবা দেন। কি বললাম? অ্যাজ সোন অ্যাজ এর জায়গায় নো সোনার হ্যাট, আর যেখানে কমা আছে সেখানে তুমি লিখবা দেন। হয়েছে? আচ্ছা, আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি, এখানে একটা এক্সাম্পল আমরা এখানে দেখি, এখানে অ্যাজ সোন অ্যাজ ছিল, এখানে অ্যাজ সোন অ্যাজ ছিল, আমি এখান থেকে একটু পুরোটাকে নিচ্ছি। আচ্ছা, এখানে অ্যাজ সোন অ্যাজ আছে, এখানেও ছিল, এই যে এখানেও অ্যাজ সোন অ্যাজ আছে। কি আছে? অ্যাজ সোন অ্যাজ। তো অ্যাজ সোন অ্যাজ আছে, অ্যাজ সোন অ্যাজ এর জায়গায় আমি লিখবো নো সোনার হ্যাট, আমি লিখে দিলাম নো সোনার হ্যাট। দেন এখান থেকে পুরোটা যেভাবে আছে সেইভাবে লিখলে কোনো সমস্যা নাই, শুধু কমার জায়গায় তোমাকে এটা লিখতে হবে দেন। তো কমার জায়গায় আমি দেন লিখলাম। তবে আমরা যদি খেয়াল করি এখানে দেখো হি তো ডাবল আছে, হি একটা হবে। আচ্ছা, এখানে ছিল স, এখানে ছিল স, কিন্তু পরিবর্তন করে এখানে কি করাইছে? সিন করাইছে। স এক পরিবর্তন সিন। কেন? কারণ এখানে হ্যাড আছে, আর হ্যাডের পরে যে ভার্বটা বসে সেটা V2 ফর্মে বসে বা V3 ফর্মে বসে। হেডের পরে যদি ভার্ব বসে সেটা V3 ফর্মে বসে, তাই এখানে বসানো হয়েছে, ঠিক আছে। তবে এই আমি শুধু সয়ের ক্ষেত্রে দেখছি সিন হয়, বাকি সবগুলোর ক্ষেত্রে দেওয়াই থাকে, ঠিক আছে। যা দেওয়া থাকে ওইটা বসালে হয়ে যায়। এই শুধুমাত্র
স থাকে, যে সয়ের পরিবর্তে সিনটা দিতে হয়, আমি আসলে কঠিনটাই তুলছি। আচ্ছা, সেম ওয়েতে তো কমার পরে যা আছে দেনের পরে কমার পরে তাই। আবার সেম অ্যাজ সন অ্যাজ এর জায়গায় আমরা লিখবো নো সন আর হ্যাড, লিখলাম। সেম এখান থেকে যতটুকু আছে তুমি হুবহু তুলে দিবা কমার আগ পর্যন্ত, আর কমার জায়গায় তুমি একটা দেন লিখে দিবা, কমার জায়গায় একটা দেন লিখে দিলাম, এবং পরে যতটুকু আছে তুমি ওইটাকে হুবহু তুলে দিবা, ও তো শেষ। আচ্ছা, তাহলে আমাদের এইটাও কমপ্লিট। এরপর টু টু থাকে, টু টু। তাহলে এই ধরনের বিষয় থাকলে তুমি হয়তো বা দেখতে পাচ্ছ যে ভাই এখানে অনেক বড় একটা স্ট্রাকচার লিখছেন। হ্যাঁ, এটা স্ট্রাকচার লিখতে হয়েছে, কারণ এটা ইজিলি টেকনিকের সাহায্যেও যদি করি আমাদের স্ট্রাকচার ফলো করে কাজ করতে হবে। এমনভাবে শেখানো যাবে না যে তোমাকে শিখাই দিলাম তোমার কাছে সহজ মনে হইলো কিন্তু অবশেষে তোমার জিনিসটা ভুল হইলো, এটা যেন না হয়। আমি চাই সবসময় যে আমি যা শেখাবো তোমার জন্য তা হয় এবং সেটার জন্য তুমি মার্ক পাও। এখন তোমার কাজ কি, প্রথমে টু যেটা দেখবা এই টু এর পরিবর্তে তুমি প্রথমে সো লিখবা। কি লিখবা আমি আবার ক্লিয়ার করছি, যেখানে প্রথমে টু আছে মানে দুইটা ও আছে সেখানে তুমি প্রথমে সো লিখবা, পরের যে টুটা আছে সে জায়গায় তুমি দ্যাট লিখবা, সে জায়গায় তুমি দ্যাট লিখবা। তারপরে এখানে সাবজেক্ট প্লাস ক্যান নট বা সাবজেক্টের প্রোনাউন ক্যান নট বা কুড নট লিখতে হয়। তো এখানে আবার একটু বিষয় আছে, সাবজেক্টের প্রোনাউন এটা যারা বোঝো না তারা ট্যাগ কোশ্চেন দেখতে হবে, কারণ ট্যাগ কোশ্চেনের ভিডিও আমি প্রথম আপলোড দিছিলাম এই প্লেলিস্টে, এবং সেখানে আমি অক্সিলারি ভার্ব এবং সাবজেক্টের প্রোনাউন নিয়ে ইন টোটাল ডিটেলিংয়ে কথা বলেছি সেখানে, তো তুমি চাইলে ওটা দেখে নিতে পারো। আচ্ছা, তো এখানে তোমাকে একটা সাবজেক্টের প্রোনাউন লিখতে হবে, একটা ক্যান নট এবং কুড নট। ক্লিয়ার করে দিচ্ছি যে ক্যান নট কোথায় বসাবা, ক্যান নট বসাবা সেন্টেন্সে যদি অ্যামিজার থাকে, অ্যামিজার থাকলে ক্যান নট, আর ওয়াজার থাকলে কুড নট, বসানোর পরে টু এর পরে অংশ বসাবা। আমি কথাটা কি বললাম এবার আমি একটু বুঝাই দিচ্ছি। আমরা এখানে একটা স্ট্রাকচার যাই, এখানে যদি খেয়াল করো এখানে একটা টু আছে, ঠিক আছে, এবং এখানে একটা টু আছে। বলা হয়েছিল আমাদের নিয়ম অনুসারে বলা হয়েছিল প্রথম টু এর জায়গায় সো হবে, তাহলে সেই অনুসারে টু এর জায়গায় আমরা কি লিখবো, সো লিখবো। তাহলে আমি বসাই দিলাম টু এর জায়গায় সো, এবং পরবর্তী টু এর জায়গায় দ্যাট হবে, তাহলে পরবর্তী টু এর জায়গায় দ্যাট। আমি যদি খেয়াল করি হয়েছে প্রথমটা সো, পরের টু এর জায়গায় দ্যাট, দেন কি সাবজেক্টের প্রোনাউন যেটা এখানে লেখা থাকবে না, একটা ক্যান নট অথবা কুড নট। তাহলে প্রথমে সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্ট কোনটা, সাবজেক্ট আমি ট্যাগ কোশ্চেনে ক্লিয়ার করছিলাম, তাও আবার ক্লিয়ার করছি, সাবজেক্ট হলো প্রথমটা, সেটা কি আছে হি, হি নিজেই প্রোনাউন তাই এখানে হি বলছে। তারপরে একটা ক্যান নট অথবা কুড নট বসাতে হবে, তুমি দেখতে পাচ্ছ এখানে ক্যান নট বসানো আছে, কেন বসানো আছে, কারণ এই পয়েন্টে ইজ আছে, যেহেতু এই পয়েন্টে ইজ আছে, যদি অ্যামিজার থাকে তাহলে এই পয়েন্টে বসবে ক্যান নট, অ্যামিজার থাকলে এই পয়েন্টে বসবে ক্যান নট, আর যদি এখানে ওয়াজার থাকে তাহলে এখানে বসবে কুড নট। কথা ক্লিয়ার, সহজ কথা, অ্যামিজার তিনটা জিনিস থাকলে ক্যান নট, ওয়াজার দুইটা জিনিস থাকলে কুড নট, ঠিক আছে। দেন তোমাকে স্ট্রাকচারে বলা হয়েছে যে টু এর পরের অংশ, এখন আমি যদি খেয়াল করি এই টু এর পরে ওয়াক আছে, এই জন্য এই ওয়াক করছে, উত্তর হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো এখানে ট্রু আছে, এখানে একটা ট্রু আছে, এখানে আর একটা ট্রু আছে, ঠিক আছে, মাঝখানে ফর্মার অনেক কিছু আছে, ওগুলো আমার দরকার নেই। প্রথম ট্রু এর জায়গায় আমাকে লিখতে হবে সো, আমি এখানে ট্রু এর জায়গায় লিখলাম সো। দেন যা আছে এখানে হুবহু এতটুকুর পরে কি আছে ওইটাই আছে, এর আগে যা ছিল ওইটাই আছে। সেকেন্ড ট্রু যেখানে ছিল মেয়ের পরে, এই মেয়ের পরে ট্রু এর জায়গায় হলো দ্যাট, আমি এখানে লিখলাম দ্যাট। তারপরে কি এবার এখানে তোমাকে সাবজেক্টের প্রোনাউন লিখতে হবে, সাবজেক্ট কোনটা, প্রথমটা দ্য সাম, দ্য সামের প্রোনাউন কি, দ্য সাম মানে অঙ্কটি, আই আমি, আমার প্রোনাউন আই, ঠিক আছে। তারপরে কি এখানে কুড নট ইউজ করতেছি, কেন কুড নট ইউজ করতেছি, আমি যেমনটা বললাম যে এখানে অ্যামিজার থাকলে ক্যান নট আর ওয়াজার থাকলে কুড নট, তো আমরা যদি খেয়াল করি এখানে ওয়াজ আছে, যেহেতু এখানে ওয়াজ আছে তাই এখানে আমরা বলবো কুড নট, তাই আমরা এখানে বসবো কুড নট, প্লাস টু এর পরে অংশ, টু এর পরে অংশ ওয়ার্কআউট, এই যে ওয়ার্কআউট। কথা ক্লিয়ার। দেন এই স্ট্রাকচারগুলো কিন্তু বিগত সালে আসছে, প্রত্যেকটা বিগত সাল থেকেই তোলা, তো এটা আমাদের পরবর্তী স্ট্রাকচারে গেল। তারপরে অনলি থাকলে তিনটা বিষয়, ব্যক্তির নাম হলো নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, এবং সময় বুঝালে নট মোর দেন বসে, এই বিষয়টা আমরা খেয়াল করি। অনলি হি ক্যান প্লে গুড ক্রিকেট, শুধু সেই মাত্রই বা শুধু সেই একমাত্র কি করতে পারে, ক্রিকেটটা ভালো খেলতে পারে। তো এখানে হি আছে, হি বলতে সে কোন একটা ব্যক্তিকে বোঝাইছে, আর যদি ব্যক্তি হয় সেক্ষেত্রে ক্যান অনলির পরিবর্তে, কিসের পরিবর্তে, যেই জায়গায় অনলি আছে সেই অনলির পরিবর্তে নানবাট বসে, অনলির পরিবর্তে কি বসে, নানবাট। এবং অনলি যদি অন্য কোনো জায়গায়ও থাকে তুমি যদি প্রথমে নানবাট লেখো কোনো প্রবলেম নাই। এখানে বলা হয়েছে অনলি দ্য সায়েন্স স্টুডেন্টস, তো এখানে বলেছে সায়েন্স স্টুডেন্ট, ছাত্ররা, ছাত্ররা কি ব্যক্তি, ব্যক্তি হলে অনলির ক্ষেত্রে, ব্যক্তি হলে অনলির ক্ষেত্রে কি নানবাট বসে। আর বাকি যা আছে এখান থেকে এই পর্যন্ত যা আছে হুবহু এখানে তাই লিখে দিচ্ছে, আচ্ছা। আচ্ছা, অনলি দে ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানেও দেখো দে, দে মানে তারা,
তাহলে এখানে দে মানে তারা হলে এখানেও মানুষকে বোঝাচ্ছে, তাই অনলির পরিবর্তে কি বসবে, নান বাট বসবে। অনলির পরিবর্তে কি বসবে, নান বাট। এখানে দেখো হি ইজ ফোর, অনলি ফোর, তাহলে এখানে দেখো অনলিটা কার আগে আছে, অনলিটা ফোর এর আগে আছে, অনলিটা কার আগে আছে, ফোর এর আগে। আর ফোর হলো একটা সংখ্যা, ফোর একটা সংখ্যা, যেমনটা আমি বললাম যে সময় বা সংখ্যা বুঝালে নট মোর দেন বসে, তাই এই সংখ্যার ক্ষেত্রে ঠিক আছে বসছে কি নট মোর দেন, সংখ্যার ক্ষেত্রে বলছে নট মোর দেন, এই অনলি এর পরিবর্তে যেই জায়গাটা অনলি ছিল ইজের পরে ছিল তাই ইজের পরে বসছে, তারপর ফোর ছিল ফোর। এখানে দে হ্যাভ অনলি টু কার্স, এখানে কার্স দুইটা গাড়ি আছে, দুইটা কি আছে, গাড়ি, এখানেও সংখ্যা বোঝাচ্ছে দুইটা, তাহলে এখানে যেহেতু এখানে টু আছে যেটা একটা সংখ্যা, তাই কি এখানে বসবে নট মোর দেন, তাই অনলির পরিবর্তে বসলো নট মোর দেন। কথা ক্লিয়ার? আচ্ছা, এইটা গেল আমাদের রুলস 1 বা স্ট্রাকচার 1। এবার আমরা আসবো স্ট্রাকচার 2 তে। এবার আমাদের স্ট্রাকচার 2 এর কথা যদি বলি, অনেক ক্ষেত্রে সেন্টেন্সের মধ্যে এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে তোমাকে কি করতে হবে, নট প্লাস অপোজিট ওয়ার্ড। সোজা বাংলা যদি কথা বলি, অ্যামিজার কথা তুমি ভুলে যাও, অ্যামিজারকে আমি মাথায় ধরতেছি না। এখানে অ্যামিজার ওয়াজারও থাকতে পারে, ভার্বের সাথে এসবিএস থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। এটা আমি ট্যাগ কোশ্চেনে ক্লিয়ার করছি যে কখন কি হয়। সহজ কথা হলো সেন্টেন্সের যদি এই যে ছকটা দেখলা, এই যে ছকটা, এই ছকের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো না থেকে অন্যরকম কোনো নেগেটিভ থাকে, ঠিক আছে, একটা থাকবে এগুলোর মধ্যে একটা থাকবে, ঠিক আছে, এটার মধ্যে তুমি একটা কমন পেয়ে যাবে, আর একটা থাকবে এটার বাইরে, মানে এটার ভিতরে না এটার বাইরে থাকবে। এখন যখন এইটার বাইরে তোমার একটা ট্যাগ কোশ্চেন থাকবে বা সরি একটা নেগেটিভ থাকবে, তখন তোমাকে কি করতে হবে, যখন স্পেশাল কোনো ওয়ার্ড না থাকবে তোমাকে প্রথমে একটা নট বসাতে হবে, দেন অপোজিট ওয়ার্ড লিখতে হবে। যদি এইগুলো থাকে তাহলে তোমাকে বসতে হবে নট প্লাস অপোজিট, আর যদি এগুলো না থাকে অন্য কিছুই না থাকে সেক্ষেত্রে ডাজেন্ট, ডোন্ট, ডিডেন্ট প্লাস অপোজিট ওয়ার্ড, যেটা আমি ট্যাগ কোশ্চেনে বলেও দিচ্ছি যে ডাজেন্ট হয় ভার্বের সাথে এসবিএস থাকলে, ডিডেন্ট হয় ভার্বের সাথে কি তোমার কি ইডি থাকলে, আর কোনো কিছু না থাকলে হয় ডোন্ট। আমি এটার একটা এক্সাম্পল দিচ্ছি। প্রথমে আমরা যদি খেয়াল করি এই পয়েন্টে একটা ইজ আছে, এই পয়েন্টে একটা ইজ আছে, আমি বললাম যে অ্যামিজার থাকলে তার সাথে একটা নট যুক্ত করে অপোজিট ওয়ার্ড, তাহলে তুমি দেখতেছো এই যে ইজ আছে, ইজের সাথে এখানে দেখো ইজের সাথে একটা নট যুক্ত করা হয়েছে, এবং এরপরে আছে গুড ম্যান, এবং গুডের বিপরীত কি, গুডের বিপরীত হলো ব্যাড, তাই অপোজিট হলো ব্যাড, অপোজিট মানে বিপরীত, ঠিক আছে, তাহলে কি হি ইজ এ গুড ম্যান আর অপোজিট হলো হি ইজ এ নট এ ব্যাড ম্যান, ঠিক আছে, হয়ে গেল নেগেটিভ। এখানে রাকিব ইজ আছে, এখানে রাকিব ইজ আছে, এবং তুমি যদি খেয়াল করো ইজের সাথে এখানে নট লাগানো আছে, ইজের সাথে একটা নট, এবং এখানে হনেস্ট আছে, হনেস্ট মানে সৎ, হনেস্টের অপোজিট হলো ডিসহনেস্ট, ঠিক আছে, হনেস্টের অপোজিট হলো ডিসহনেস্ট। তারপর দেখো এখানে ওয়াজ আছে, এখানে ওয়াজ আছে, ওয়াজের সাথে এখানে একটা নট যুক্ত করছি নেগেটিভ করার সময়, ওয়াজের সাথে আমরা নেগেটিভ করার সময় একটা নট করছি। এক্সট্রা অর্ডিনারি এর অপোজিট হলো অর্ডিনারি, এক্সট্রা অর্ডিনারির অপোজিট কি অর্ডিনারি, এক্সট্রা অর্ডিনারি মানে অতুলনীয়, অর্ডিনারি মানে সাধারণ, ঠিক আছে। এখানে ওয়াজ আছে, তাহলে ওয়াজ, এবং এখানে ওয়াজ ছিল, এই যে ওয়াজ এর সাথে একটা নেগেটিভ থাকবে মানে নট থাকবে, কিন্তু এখানে অলওয়েজ থাকার কারণে, কিস থাকার কারণে, অলওয়েজ থাকার কারণে এখানে হয়েছে কি নেভার, অলওয়েজ থাকার কারণে এখানে কি হয়েছে নেভার। এবং পাঞ্চুয়ালের অপোজিট হলো লেট, পাঞ্চুয়ালের অপোজিট হলো লেট। আই অলওয়েজ টেল ট্রুথ, এখানে তাহলে আই আছে, আই অলওয়েজ এর পরিবর্তে নেভার, ঠিক আছে, আর ট্রুথের পরিবর্তে লাই, এই হলো উত্তর, মোটামুটি একটা উত্তর হয়ে গেল। এছাড়াও কিছু ওয়ার্ড থাকতে পারে, আমি এখান থেকে কিছু কেটে দিচ্ছি, কেটে দিয়ে তোমাকে আরেক ধরনের জিনিস বোঝাচ্ছি। সাপোজ এখানে থাকলো, ঠিক আছে, থাকতেই পারে যে কোনো, আই রিমেম্বর, ঠিক আছে, আই রিমেম্বর ধরো 1972 হিরোস, আই রিমেম্বর 1971 কি ওয়ান্স হিরোস, মানে আমি কখনো কি কাদের ভুলবো না, 1971 সালে যে যোদ্ধারা আছে বা ফ্রিডম ফাইটার্স, আই রিমেম্বার অলওয়েজ ফ্রিডম ফাইটার্স। আচ্ছা আমি এটাও দিতে পারি, আই রিমেম্বার ফ্রিডম ফাইটার, এটা সহজ আছে, ফ্রিডম ফাইটার, ঠিক আছে, তো আই রিমেম্বার ফ্রিডম ফাইটার, আমি সবসময় কি করব, মুক্তিযোদ্ধাদের মনে রাখবো। এখন এইটার যদি আমি উত্তর করতে যাই, দেখো এখানে কিন্তু এই অ্যামিজার নাই, অ্যামিজার কিন্তু নাই, তো এখানে আই আছে, তোমাকে নর্মালি আই লিখতে হবে, লিখলাম। ট্যাগ কোশ্চেনের নিয়ম অনুসারে যদি এখানে ভার্বের সাথে এসবিএস হয় তাহলে ডাজেন্ট, ভার্বের সাথে ইডি হলে ডিডেন্ট, আর কিছু না হলে ডোন্ট। আমি যদি খেয়াল করি এই ভার্বটার সাথে এখানে এসবিএস নাই, তাই ডাজেন্ট হচ্ছে না, ভার্বের সাথে ইডি থাকা উচিত, এখানে ইডিও নাই, তাই ডিডেন্ট হচ্ছে না, তাহলে বাকি সব ক্ষেত্রে কি হবে, ডোন্ট। এটা ক্লিয়ার করা হয়েছে কোথায়, ট্যাগ কোশ্চেনে, যেটা আমি প্রথমে তোমাদের শিখালাম, ডোন্ট। তারপরে তোমাকে বলা হয়েছে কি, তো আমি নটের কাজ করে নিলাম, ডোন্ট বসিয়ে নিলাম, এরপর কি অপোজিট,
এখন এখানে আছে রিমেম্বার, রিমেম্বার মানে কি মনে করা, এন্ড রিমেম্বারের অপোজিট কি, রিমেম্বারের অপোজিট হলো ফরগেট, ভুলে যাওয়া, ফরগেট ভুলে যাওয়া, ঠিক আছে। বাকি যা আছে হুবহু তুমি লিখে দাও, বাকি যা আছে হুবহু আমি এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম, সরি বোল্ড হয়ে গেল, পেস্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে আই রিমেম্বার ফ্রিডম ফাইটার্স, আমি মুক্তিযোদ্ধাদের মনে রাখবো। আই ডোন্ট ফরগেট ফ্রিডম ফাইটার, আমি মুক্তিযোদ্ধাদের ভুলবো না, ঠিক আছে। এরকম অনেক ক্ষেত্রে থাকে, বিষয়টা ক্লিয়ার রাখতে হবে। এটা থাকবে, এটারও একটা রুলসে থাকবে। এখন এমন একটা রুলস আছে যেটাকে আমরা আসলে ডিগ্রি বলে থাকি, এইটা তোমাদের স্ট্রাকচারে থাকলেও আমরা এটাকে রিকমেন্ডেড করবো না, যেহেতু তোমাদের ডিগ্রিটা তুলে দেওয়া হয়েছে এবং তোমাদের ডিগ্রি কিন্তু স্ট্রাকচারের মধ্যে নাই, তাই এটা শেখা অযথা একটা সময় নষ্ট আমি মনে করি, ঠিক আছে। তাহলে এই যে তোমাদের নেগেটিভের যে টপিকটা, আমি একটা নেগেটিভের A to Z ক্লিয়ার করার একটা চেষ্টা করছি। প্রথম ফার্স্ট টপিক হলো নেগেটিভ, আমি ক্লিয়ার করে দিয়েছি। এরপরের টপিক হলো ইন্টারোগেটিভ, তো আমি ধারাবাহিকভাবে একটা একটা করে তোমাকে ক্লিয়ার করছি। চেঞ্জিং সেন্টেন্সের হয়তো বা আমরা 5টা কি 6টা ক্লাস দিব, কেননা চেঞ্জিং সেন্টেন্স তো এত বিষয় না। আর চেঞ্জিং সেন্টেন্সের আলাদা আমাদের কাছে অনেক কিছু আছে যেগুলো তোমাদের পেড বেসে অনেক কিছু শেখানো হবে। প্রত্যেকটা বোর্ডের বাংলা মিনিং সহ প্রত্যেকটা বোর্ড এক্সারসাইজ তোমাদের প্র্যাকটিস করানো হবে। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সব কিছু আমাদের হলো পেড কোর্সে তোমাদের করানো হবে। তো আমাদের প্রিমিয়ার কোর্সটি খুব অল্প সময়ের মধ্যে তোমরা আপলোড দেওয়া হবে, এবং যখনই তোমাদেরকে কোর্সটা দেওয়া হবে তখন তোমাদের সবাইকে জানানো হবে। আমরা মেনলি এসএসসি পরীক্ষা 2026-এর যে রিভিশন ব্যাচ সেইটাই স্টার্ট করব, শুধু আমরা পুরো বিষয়টাকে রিভিশন দেব অল্প সময়ের মধ্যে, ঠিক আছে। তো যতদিন আপাতত তোমরা যার কাছে শেখো না কেন, মনে রাখবা অফলাইন অনলাইন যেখানেই শেখো, তোমাদের যেন প্রপারলি এই যে যেভাবে আমি শেখানোর চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে ভালোভাবে শেখানোর, কেননা তোমাদের কাছে এখন আপাতত ওই সময়টা নাই, আপাতত তোমাদের কাছে ওই সময়টা নাই যে ওই সময় তুমি আগের যেরকম আমরা সকল গ্রামাটিক্যাল প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে করতাম, এখন সময় নেই। এখন যত শর্টকাট ভাবে এবং যত অল্প সময়ের মধ্যে তোমাকে চেঞ্জিং সেন্টেন্স শেখানো যায় তত ভালো, ঠিক আছে। যাই হোক, আজকের ক্লাসটা এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা ইন্টারোগেটিভ নিয়ে কথা বলবো, দেন এক্সক্লামেটরি নিয়ে কথা বলবো, একটা একটা করে আমরা ক্লাসে প্রত্যেকটা টপিক নিয়ে কথা বলবো। পরবর্তী ক্লাসগুলো ফ্রিতে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো। সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করি সবার পরীক্ষার জন্য অনেক সুন্দর হয়। আসসালামু আলাইকুম।